তাহলে ক্লাস 7 এর আজকে আমরা সেকেন্ড সামেটিভের মোটামুটি পড়ানোর মধ্যে থিওরি ক্লাসের লাস্ট ক্লাস আজকে করছি, কারণ আজকের এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট সময় গতি পড়িয়ে দিলে পরে আমাদের সেকেন্ড সামেটিভের যা সিলেবাস ছিল সবটাই কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো পরের দিন থেকে আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, আর যাবতীয় যা করানোর সেটা মোটামুটি করব। ক্লিয়ার? তো বেশি দেরি না করে চলো শুরু করি। গত ক্লাসে আমরা লাস্ট যে পড়াটা শেষ করেছিলাম তার মধ্যে পড়েছিলাম হচ্ছে গতি কয় প্রকার। তার মধ্যে আমরা পড়েছিলাম প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র কি ছিল? কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ যদি না করা হয় তাহলে স্থির বস্তু যে আছে সে চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতিশীল হবে। সমবেগ মানে কি? যেখানে বেগের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় সমবেগ বা সুসমবেগ। সমবেগ মানে যেখানে বেগের পরিবর্তন হয় না, বেগটা একই থাকে। তেমনি সমত্বরণ কাকে বলে? যেখানে ত্বরণ পরিবর্তন হয় না, ত্বরণটা কি থাকে? একই থাকে। তাহলে সমবেগ, সমদ্রুতি, সমত্বরণ এগুলো বুঝতে পারলাম। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। প্রথম গতিসূত্র থেকে আমরা যে জিনিসটা ধারণা পেয়েছিলাম সেটা হচ্ছে জাড্য। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যে পরিমাণ বাধা দেয় বা তার স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে যদি স্থির করার চেষ্টা করা হয় তাহলে পরে যে জিনিসটা বাধা দেয় তাকে বলা হয় জাড্য। জাড্য কিসের পরিমাপ? ভর। নাকি হ্যাঁ না বলবা? যার ভর বেশি হবে তার জাড্য বেশি হবে। আগের দিন ক্লাসে কোশ্চেনে ছিল আমাদের। জাড্য দু প্রকার ছিল, স্থিতিজাড্য। স্থিতিশীল বস্তুর জাড্যকে স্থিতিজাড্য বলা হয় এবং গতিশীল বস্তুর জাড্যকে কি বলা হয়? গতিজাড্য। আমরা আগের দিন অনেক উদাহরণ দিয়েছিলাম এবং আমরা আগের দিন পড়াটাকে এতদূর পর্যন্তই রেখেছিলাম। আজকে আমরা পড়াটাকে রাখছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ধরো আমার কাছে এখানে কিছু একটা বক্স আছে, বক্স। তো যদি কোনো একটা জায়গায় আমার কিছু পরিমাণ একটা বক্স থাকে বা কোনো একটা বস্তু রাখা থাকে, বস্তুটা স্থির অবস্থায় আছে, এখন একে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার কিছু বেগের পরিবর্তন হবে। হ্যাঁ না বলো? বেগের পরিবর্তন হবে। যেমন ধরো বস্তুটা চুপচাপ ছিল তাহলে এর বেগও ছিল শূন্য, কিন্তু যখনই একে ধাক্কা দিলাম, খুব জোরেই ধাক্কা দিয়েছি ধরো, তাহলে বস্তুটা কি হবে? চলতে শুরু করবে। তাহলে এখানে বস্তুর বেগের পরিবর্তন হলো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এরকমই একটা জিনিসকে বোঝায়, যেখানে আমরা ভরবেগ সম্বন্ধে ধারণা তুলব। শুধু বেগ নাই, ভরবেগ সম্বন্ধে ধারণা পাবো, আর আমরা এখান থেকে বলের পরিমাপ করতে পারবো। বলের পরিমাপ। প্রথমে আসছি ভরবেগের ওপর, বলের পরিমাপ করতে পারবো। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। মতলব যার ভর আছে, যার বেগ আছে, তারই ভরবেগ আছে। যেমন তোমাদের ভর আছে, হ্যাঁ স্যার ভর আছে প্রত্যেকের, কিন্তু তোমাদের বেগ এখন কত? 0। তাই তোমাদের ভরবেগ কত? 0। কিন্তু দেখো আমার ভর আছে, আমার দেখো একটা বেগ আছে, আমি দাঁড়াইনি, আমি চুপচাপ চলাফেরা করছি, তাহলে আমার একটা বেগ আছে, তাহলে অবশ্যই আমার ভরবেগ আছে। তাহলে ভরবেগ মানে স্যার ভর গুণিত বেগ, এটা মাথায় রাখবো। কোন বস্তুর মধ্যে ভর ও বেগের সমন্বয়ে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। তাহলে কোন বস্তুতে ভর ও বেগের সমন্বয়ে যে গতি ও ধর্মের সৃষ্টি হয়, বস্তুটা কি অবস্থায় থাকতে হবে? গতিশীল অবস্থায় থাকতে হবে। তাহলে ভরবেগ মানে হচ্ছে ভর গুণিত বেগ। যার বেগ বেশি তার ভরবেগ বেশি, যার ভর বেশি তার ভরবেগ বেশি, যার ভরবেগ দুটোই বেশি তার ভরবেগ আরো বেশি। তার মানে ভরবেগ হচ্ছে ভর গুণিত বেগ। ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয়, ভর আছে বেগ আছে, তার গতি ও ধর্ম গতিশীল হচ্ছে, কি আছে? ভরবেগ আছে। এখন এই যে বল প্রয়োগ করছি কোন বস্তুর উপর, সেই বস্তুটার কি ভর আছে? হ্যাঁ স্যার। যদি তার বেগ না থাকে তাহলে ভরবেগ কত ছিল স্যার? 0। তাহলে বলতো যখন বস্তুটা স্থির অবস্থায় ছিল তখন তার ভরবেগ কত ছিল স্যার? 0। যেমন তোমার ভরবেগ কত স্যার? 0। এবার যখন আমি বল প্রয়োগ করেছি, বস্তুটা কি হয়েছে? চলতে শুরু করেছে, তখন নিশ্চয়ই তার ভরবেগ আছে, ভরবেগ 0 নয় স্যার। তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে তার কি পরিবর্তন হচ্ছে স্যার? ভরবেগ। এইটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে কোন বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়। ক্লিয়ার হলো? ভরবেগের পরিবর্তন হবে, দেখতে পেলা? এখন
এই যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার মানে কি স্যার? ভরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বা সময়। ব্যাপারটা বোঝো, এখানে ছিল ভরবেগ 0, বস্তুটা যখন এখানে চলে এলো তার ভরবেগ আছে, এখানে কি কিছু সময় অতিবাহিত হয়েছে? হ্যাঁ স্যার, এখান থেকে এত দূর যেতে কিছু সময় লেগেছে তার। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন বাই সময়, একে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ব্যাপারটা একটু বুঝবে, জটিল। ভরবেগের পরিবর্তনের হার, এটা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বাই সময়, ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তন বা সময়, ঠিক আছে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। দেখো বলটা আমি কোন দিকে প্রযুক্ত করেছি? এই দিকে, তাহলে ভরবেগের পরিবর্তনটাও কোন দিকে হয়েছে স্যার? এই দিকেই। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার এইটা যদি মনে না রাখতে পারি, তাহলে আরো একটা সহজ সূত্র আছে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। কি স্যার? আমরা কি ত্বরণ পড়েছি? হ্যাঁ স্যার। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি হয় তাকে কি বলা হয়? ত্বরণ। এখান থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা পাওয়া যায়, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া, যেটা বাইপাস করছি আমরা, এটা কিন্তু অ্যাকচুয়াল সূত্র নয়। অ্যাকচুয়াল যেটা আমি সেটা বোঝাচ্ছি, এটা বাইপাস। বাইপাস মানে সহজ করে বলতে গেলে এটা, যে স্যার বাইরে থেকে প্রযুক্ত বল এটা সমান হচ্ছে ভর গুণিত ত্বরণ। মনে পড়ছে ক্লাস টেক্সট বুক, এইটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা বাইপাস সূত্র। অ্যাকচুয়াল সূত্র এটা কি? কোন বস্তুর উপর বাইরে থেকে প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম যে ধারণাটা পেলাম সেটা কিসের স্যার? ভরবেগের। ভরবেগ কি জিনিস? ভর গুণিত বেগ। ভরবেগ মানে ভর গুণিত বেগ। তাহলে স্যার ভরবেগের তো একক হবে। হ্যাঁ, ভরবেগের একক হবে। চলো এককগুলো দেখে নিই একটু টুক করে। তো স্যার ভরবেগের একক দেখো, ভরবেগের যদি সিজিএস একক দেখো না, তো স্যার ভরবেগের সিজিএস একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস একক। আর এসআই একক হচ্ছে স্যার কেজি মিটার পার সেকেন্ড। তো এটা মাথায় রাখবা, এটা হচ্ছে ভরবেগের একক। তাহলে ভরবেগের সিজিএস একক গ্রাম সেমি পার সেকেন্ড, এবং এসআই একক হলো কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের সিজিএস একক কি বললাম? গ্রাম সেমি পার সেকেন্ড। এসআই একক কি বললাম? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ মানে হচ্ছে ভর গুণিত বেগ। আচ্ছা, কোন বস্তুর যদি তুমি ভর জানো আর ত্বরণ জানো, তাহলে কি বলকে পরিমাপ করতে পারবা? হ্যাঁ স্যার। সেজন্য আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আরেকটা জিনিস কি পাই? বলের পরিমাপ। বলকে আমরা মাপতে পারবো। এখানে কি করে মাপবো স্যার? কোন বস্তুর যদি ভর জানো আর কোন বস্তুর যদি ত্বরণ জেনে যাও, তাহলে তুমি তার কি মাপতে পারবা? প্রযুক্ত বল। তাহলে আমরা এখান থেকে ত্বরণ বার করতে পারবো, বল জানলে পরে ভর বার করতে পারবো, ভর জানলে, ত্বরণ জানলে বল বার করতে পারবো, যা ইচ্ছা দরকার। তাহলে আমাদের অঙ্ক করার জন্য এই সূত্রটা খুব দরকার, যেহেতু আমাদের সিলেবাসে আছে। এবার এই জিনিসটা আমাদের সিলেবাসে নেই, এটা হচ্ছে আউট অফ সিলেবাস। এইটা কখন পড়বে তোমরা? এটা আমি ক্লাস 8-এ পড়াবো তোমাদেরকে, কিন্তু আমি 7-এ তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। যদি মনে রাখতে পারো তাহলে 8-এ তোমাদের খুব সুবিধা হবে, আর যদি মনে না রাখতে পারো ডোন্ট ওয়ারি, ক্লাস 7-এর জন্য এইটুকুই যথেষ্ট। চলো তাহলে একবার আমি মনে করিয়ে নিই। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি স্যার? কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে।
নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের কিসের ধারণা পাওয়া যায় স্যার? ভরবেগ আর কি পাওয়া যায়? বলের পরিমাপ। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ভরবেগ। ভরবেগের সিজিএস একক কি হবে স্যার? গ্রাম সেমি পার সেকেন্ড, আর এসআই হবে কেজি মিটার পার সেকেন্ড। আর একটা আমরা কি পেয়েছি? বলের পরিমাপ। বলের পরিমাপ করার জন্য আমরা যে বাইপাস সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। আমরা এখান থেকে প্রযুক্ত বলের মানটাকে বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইজ ইট ওকে অর নট? বোঝাতে পেরেছি সবাইকে? কোনো সমস্যা হয়েছে এতদূর পর্যন্ত? তাহলে প্রযুক্ত বল সমান ভর গুণিত ত্বরণ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায় বলো তো? কি কি জানা যায়? এই যে মেয়ে, তুমি বলো কি কি জানা যায়? এখনই পড়লাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি সম্বন্ধে জানা যায়। ভেরি গুড। তাহলে একটা আমরা জানতে পারছি ভরবেগ, একটা হচ্ছে ভরবেগের ধারণা পাচ্ছি আমরা, তাই তো? কি সমস্যা হয়েছে তোদের? ভরবেগের ধারণা, আর পাচ্ছি আমরা কি? বলের পরিমাপ। তাহলে ভরবেগের ধারণা ও বলের পরিমাপ করতে পারছি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ভরবেগ কাকে বলে? হ্যাঁ, কোন বস্তুর উপর প্রযুক্ত ভরবেগ কি? ভর ও বেগের সমন্বয় যে ধর্ম গতি সৃষ্টি করে তাকে ভরবেগ। ভেরি গুড। কি হলো তাহলে? পড়াটা শুনছো না মন দিয়ে? পড়াটা আমি তোকে কি জিজ্ঞেস করলাম? পড়া শুনছিস মন দিয়ে নাকি? তাহলে কি বলতে পারলি না কেন? পরীক্ষায় 50-এ 50 পেলি কি করে? তাহলে বলতে পারছিস না কেন এখন? পড়াটা মন দিয়ে শোনো, ক্লাসে বসো। থ্যাংক ইউ। ভর ও বেগের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ভরবেগ। ভরবেগের সিজিএস একক কি বললাম? গ্রাম সেমি পার সেকেন্ড সিজিএস একক। আর এসআই একক কি বললাম? আর বলের পরিমাপ করার জন্য আমরা কি পেয়েছি? ভর গুণিত ত্বরণ। তাহলে বল মানে কি পেয়েছি? ভর গুণিত ত্বরণ। বলকে আমরা এফ দিয়ে লিখি কারণ বলের ইংলিশ হচ্ছে ফোর্স, এফ সমান ভরকে আমরা এম দিয়ে লিখি কারণ ইংলিশ হচ্ছে মাস, আর ত্বরণকে আমরা এ দিয়ে লিখি কারণ তার নাম হচ্ছে অ্যাক্সেলারেশন। তাই এফ সমান এম এ, এই ফর্মুলাটা আমরা মাথায় রাখবো। তাহলে বল সমান ভর গুণিত ত্বরণ, এফ সমান এম এ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে ক্যাপিটাল এফ সমান এম এ। বুঝাতে পেরেছি আর দূর? কোনো সমস্যা? চলো নেক্সট, বলের মান ও একক। তাহলে বলের মান ক্যালকুলেট করার জন্য আমরা একটা সমীকরণ পেয়েছি স্যার, এফ সমান কি হবে? এম এ। এফ সমান কি হবে? এম এ। বলের একক তাকাবে একটু না তো স্যার? সিজিএস পদ্ধতিতে বলের একককে আমরা বলি ডাইন, আর এসআই পদ্ধতিতে যে এককটা হয় তাকে বলা হয় নিউটন। তাহলে বলের দুটি একক পড়লাম, একটি হচ্ছে সিজিএস একক ডাইন আর এসআই একক নিউটন। তাকাবে এবার। এখন আমরা যদি একটু দেখি, তাকাবে একটু, তাহলে সিজিএস একক যদি ডাইন হয়, বলের জায়গায় যদি আমরা এক ডাইন লিখি, এফ এর জায়গায় লিখলাম এক ডাইন, তাকাবে সমান এফ এর জায়গায় যদি এক ডাইন লিখি, এটা কোন পদ্ধতিতে আছে? সিজিএস। তাহলে এফ যদি এক ডাইন হয়, এম মানে কি? ভর। ভরের সিজিএস একক কি হয়? গ্রাম। তাহলে এক ডাইন সমান কি? 1 গ্রাম লেখা যাবে এই এম এর জায়গায়, হ্যাঁ না বলবা? আর ত্বরণের সিজিএস একক কি? একটু আগে জিজ্ঞেস করেছিলাম অনেকে, সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি এইটাই লিখতে পারবো? 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ না বলবা? কেন? এটার সাথে এটাকে তাকাও, এফ মানে 1 ডাইন, এম মানে 1 গ্রাম কারণ ভর, আর এ মানে কি স্যার? ত্বরণ। ত্বরণের সিজিএস একক 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলো তো, যদি আমরা এখানে 1 ডাইনের পরিবর্তে 1 নিউটন লিখে দিই তাহলে কি লিখবো? 1 গ্রামের জায়গায় কি লিখবো? কেজি। 1 মিটার পার। তাহলে 1 নিউটন সমান লিখতে পারবো আমরা
1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড, বুঝতে পারলাম। এবং মাথায় রাখবো আমরা ডাইনের সাথে নিউটনের একটা সম্পর্ক আছে। আস্তে, ডাইনের সঙ্গে নিউটনের একটা সম্পর্ক আছে। মাথায় রাখবা 1 নিউটন সমান হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন সমান হবে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তো মাথায় রাখতে হবে 1 নিউটন সমান হবে 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা মাথায় রাখবো আমরা। তাহলে নিউটনের সাথে ডাইনের সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা মনে রাখলেই হবে। চলো, এছাড়াও বলের আরো দুটি একক হয়। এই দুটি একককে বলা হয় পরম একক। কি নাম বললাম আমি এদের? ইংলিশে এদেরকে বলা হয় অ্যাবসোলুট ইউনিট, পরম একক। এছাড়াও আরো দুটি ইউনিট হয়, তাদেরকে বলা হয় অভিকর্ষীয় একক। যেমন সিজিএস পদ্ধতিতে আমরা অভিকর্ষীয় একককে বলবো গ্রাম ভার, ইংলিশে একে বলা হয় জিডব্লিউটি, গ্রাম ওয়েট। তাহলে অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম ভার, এবং এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় এককটা হচ্ছে কিলোগ্রাম ওয়েট, বা কি বলবো কিগ্রা ভার বা কিলোগ্রাম ভার। তাহলে এই দুটো একককে বলছি আমরা অভিকর্ষীয় একক। মাথায় রাখবো আউট অফ সিলেবাস, তোমাদের নেই সিলেবাসে এটা। তাহলে এইটাই শুধু সিলেবাসে আছে, এটা নাই, কিন্তু আমি যেটা অ্যাডভান্স পড়াচ্ছি মনে রাখবো। তাহলে বলের ক প্রকারের একক পড়লাম, 2 প্রকার, একটা পরম একক আর একটা অভিকর্ষীয় একক। এখন এই পরম একক আবার দুটি আছে, একটা সিজিএস আর একটা হচ্ছে এসআই। দেখতেই পাচ্ছ চোখে, সিজিএস এককটা হচ্ছে ডাইন আর এসআই এককটা হচ্ছে নিউটন, আর এদের মধ্যে সম্পর্ক 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর অভিকর্ষীয় একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কিগ্রা ভার বা কিলোগ্রাম ভার। গ্রাম ভার কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 গ্রাম ভার। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের দিকে টানে তাকে বলা হয় তার গ্রাম ভার। সেরকমই 1 কিগ্রা বা কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে কি বলা হয়? কিগ্রা ভার বা কিলোগ্রাম ভার। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 গ্রাম ভার, এবং 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার। মাথায় রাখবা 1 গ্রাম ওয়েট বা গ্রাম ভার সমান হয় 980 ডাইন, এবং 1 কিলোগ্রাম ভার মানে হয় 9.8 নিউটন। এইটা হয়। তো 1 গ্রাম ওয়েট সমান হয় 980 ডাইন, এবং 1 কিলোগ্রাম ওয়েট মানে হয় 9.8 নিউটন। কি করে হলো স্যার? কারণ আমরা ওজন কে মাপি কি করে স্যার? ওজন ডাব্লিউ সমান লিখি আমরা এম ইন্টু জি। এই জিটাকে বলা হয় পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ। ক্লাস 8-এ পড়াবো। স্মল জিটাকে বলা হয় পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, এবং এর মান দুটো আছে, একটা সিজিএস আর একটা হচ্ছে এসআই। দেখো সিজিএস এর মান হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই এ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই জন্য দেখতে পাচ্ছ 980 সিজিএস এ আছে, আর এসআই কত আছে? 9.8। তাহলে অভিকর্ষজ ত্বরণ স্মল জিটাকে বলছি। ওজন মানে ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে এমজি। এখানে যে জি এর কথাটা আমরা বলছি সেই জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ মানে পৃথিবী কোনো বস্তুকে যে ত্বরণে নিচের দিকে টানে। অভিকর্ষজ ত্বরণের দুটি মান সিজিএস এবং এসআই পদ্ধতিতে সিজিএস হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ারে, তার মান 980 হয়, আর এসআই পদ্ধতিতে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে পুরো সিচুয়েশনটাকে একদম ভালো করে বোঝার চেষ্টা করলাম। তাহলে বলের মান কি করে বার করতে পারবো? এফ সমান এম এ, সিজিএস এসআই পদ্ধতিতে নিউটন ডাইন, গ্রাম ভার কিলোগ্রাম ভার হতে পারে, এবং তার সঙ্গে আমরা এটা মোটামুটি দেখলাম যা তথ্য আছে। কোনো সমস্যা হয়েছে এই স্লাইডে? বুঝতে পেরেছো? চলো পাল্টালাম।
এবার দৈনন্দিন জীবনে বল কেন দরকার? দেখো, দৈনন্দিন জীবনে বল দরকার হয় তার কারণ আমরা কোনো বস্তুকে টানতে গেলে বল প্রয়োগ করি, ঠেলতে গিয়ে বল প্রয়োগ করি। মানে কোনো কিছুর গতির পরিবর্তন করতে গেলে বা আমরা যদি গতি পরিবর্তন করার চেষ্টা করি, প্রত্যেকটা ক্ষেত্রেই বলের প্রয়োজন হয়। এই যে আমরা হাঁটছি, এখানেও কিন্তু বল দরকার, কারণ এই যে হাঁটছি তার মানে আমাকে মাটিতে বল প্রয়োগ করে হাঁটতে হচ্ছে। স্যার, আমরা মাটিতে কোথায় বল প্রয়োগ করছি আমি তো বুঝতে পারছি না। তুমি বালির ওপর দাঁড়ালে বুঝতে পারবে যে আমরা মাটির ওপর বল প্রয়োগ করি, দেখবে বালিটা সরে যাচ্ছে, তুমি মাটিতে ঢুকে যাচ্ছ। হ্যাঁ না বলো? তুমি যদি জলে দাঁড়াতে যাও তাহলে বুঝবা যে জলের ভেতর তুমি ঢুকে যাচ্ছ, কারণ কি তুমি জলের উপর একটা বল প্রয়োগ করতে চাইছো, কিন্তু জল সেই বলটাকে সহ্য করতে পারছে না, সরে যাচ্ছে, কারণ সে প্রবাহী। সেই কারণে জলের ভেতরে তোমার পাটা পড়ে যায়। তো দৈনন্দিন প্রত্যেকটা কাজেই প্রায় আমাদের বল দরকার হয়, যেমন হাঁটা থেকে আরম্ভ করে সব জায়গায় বল দরকার হয়। যেমন আমরা কোনো জায়গায় একটা বই তুলছি, তুলে অন্য জায়গায় রাখছি, বলের দরকার। জলের বোতলটা তুলে জল খেতে চাইছি, বলের দরকার। যে কোনো কাজই করতে যাও না কেন সব ক্ষেত্রেই আমাদের বলের প্রয়োজন হবে। তো দৈনন্দিন জীবনে বলের দরকার। এরকম বিভিন্ন রকমের বল, যেমন ধাক্কা বল, কোনো বস্তুকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, কোনো বস্তুকে টানছি, টানা বল। যেমন ধরো উপর থেকে কাউকে ঝুলিয়ে রেখেছি, কোনো কিছু বস্তুকে টান বল। তাহলে এরকম ভাবে বিভিন্ন রকমের বল আছে, সেগুলো কাজ করি। চুম্বক নিয়ে খেলতে গেলে আমরা অনেক সময় দেখি চুম্বক বল, আকর্ষণ বিকর্ষণ বল। যেমন কোনো জায়গায় ঠেলতে গিয়ে তার বাধাজনিত বল, ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। এরকম বিভিন্ন রকমের বলের সম্মুখীন আমরা দৈনন্দিন জীবনে হয়ে থাকি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমাদের দৈনন্দিন জীবনে বলের দরকার হয়, সেটা তো আমরা বুঝলাম স্যার। ভেরি গুড, কোনো সমস্যা নেই। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে কোনো সমস্যা আছে আর? বুঝাতে পেরেছি। চলো তৃতীয় গতিসূত্র আমরা যদি দেখি। তৃতীয় গতিসূত্র তাহলে একটা নৌকার ক্ষেত্রে যদি দেখি, তাহলে ধরো কোনো একটা জায়গায় জলের ওপর একটা নৌকা আছে। এখন এই নৌকার যদি একটু ভালো করে দেখি, তাহলে নৌকা লাগোয়া ধরো একটা কি আছে, পাড় আছে কোনো জায়গায়। নৌকা লাগোয়া একটা পাড় আছে, নৌকা লাগোয়া এরকম একটা পাড়। এটা ধরো কোনো জায়গায় স্থান বা ডাঙা বা এরকম কিছু ভাবতে পারো। একটা কোনো ডাঙা বা কোনো একটা স্থল, এটা হচ্ছে স্থলভাগ। এবার যখন কোনো একজন ব্যক্তি এই নৌকায় দাঁড়িয়ে এখানে ঠেলে তাকে উঠতে যাবে ডাঙায়, তখন দেখা যায় নৌকাটা পেছনের দিকে সরে যায় আর ব্যক্তিটা সামনের দিকে চলে আসে। কেন এরকম হলো? ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যখন ব্যক্তিটা ডাঙায় ওঠার চেষ্টা করছে, ও দেখো এই দিক দিয়ে নৌকার উপর একটা বল প্রয়োগ করছে। হ্যাঁ না বলো? লাইক এইভাবে তাহলে একটা বল প্রয়োগ করছে। এই বলটা হচ্ছে ক্রিয়া। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তাকে বলছি আমরা ক্রিয়া। তার মানে আমি ওই নৌকার উপর একটা ক্রিয়া বল প্রয়োগ করলাম, ইজ কল অ্যাকশন। এবং ক্রিয়া বল করার জন্য নৌকাটা দেখবে সামান্য পিছনে সরে যাচ্ছে, এবং নৌকাটাও আমার উপর সেম একই এবং বিপরীত একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল এই দিকে। তার ফলে তুমি জাম্প করে চলে আসছো। হ্যাঁ না বলো? সেই কারণে আমরা বলি কোন জায়গায় ক্রিয়া করলে সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল পাওয়া যায়। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীত হয়। যেমন আমরা একটা কথা বলি কর্মা হিট ব্যাক, যে কর্ম যেটা আসবে সেটা পরবর্তী ক্ষেত্রে তুমি ফেরত পাবাই। তো যা কর্ম করছো সেই কর্মের ফেরত তুমি এই জগতেই পাবে। কোথায় লেখা আছে? আমাদের বোধহয় ভগবত গীতাতেই লেখা আছে সম্ভবত, দেখবে, তাই না? তো তুমি যা কাজ করবে সেই কাজ এই জগতে তোমাকে সব মিটিয়ে পরজগতে যেতে হবে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় কি হয় ভাই? সমান, কিন্তু বিপরীত। বিপরীত। যেমন ধরো আমি যদি দেওয়ালে আস্তে করে এরকম করে ঠেলি, দেওয়াল আমাকে ঠেলছে বলে আমি এদিকে সরে আসছি। আবার আমি দেওয়ালে ক্রিয়া করলাম, দেওয়াল আমাকে কি করলো? প্রতিক্রিয়া। সমান ও বিপরীত। স্যার এটা তো বুঝতে পারলাম না। তুমি জোরে যদি দেওয়ালে একটা ঘুষি মারো তাহলে বুঝবা দেওয়ালে যতটা ক্রিয়া করলে দেওয়ালও তোমাকে ততটাই প্রতিক্রিয়া ফেরত দিল বলে তোমার হাতে কি হবে? লাগবে। তো স্যার ক্রিয়া ও প্রতিক্রিয়া যদি সমান ও বিপরীত হয় তাহলে একটা বস্তু কি করে চলাচল করতে পারে? উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবে ব্যাপারটা প্লিজ। কনসিডার করো যে কোনো একটা টেবিলের মধ্যে একটা ব্লক রাখা আছে। এই ব্লকটা অনেক ভারী, ধরো 10 কেজির একটা ব্লক আছে, একটা 10 কেজির একটা ব্লক আছে, এরকম একটা ব্লককে রাখা আছে। এবার এই ব্লককে আমি যদি এই দিক দিয়ে ঠেলি,
তাহলে এও তো স্যার আমাকে ঠেললো, তাহলে বল দুটো কাটাকুটি হয়ে জিরো হয়ে যেত, তাহলে ব্লকটা তো নড়ারই কথা নয় স্যার। হ্যাঁ না না বলবে? এটা কি প্রাথমিক ধারণা আমাদের আসা উচিত যে স্যার হাতের উপর যদি একটা পেন রাখি, এই পেনটাকে আমি যে বল দিয়ে ঠেললাম পেনটাও তো আমাকে সেই বল দিয়ে ঠেললো, তাহলে স্যার পেনটা নড়লো কেন? এই যে এটা পাতি ভুল, পেনের ওয়েট কম। এটা কি আমি একবারও বলেছি ওয়েট কি বলেছি সমান ও বিপরীত? মানে আমি এখানে 50 নিউটন বল দিলে সেও আমাকে কত বল দিচ্ছে? 50 নিউটনই ফেরত দিচ্ছে, তাহলেও বলটা নড়ছে কেন বা পেনটা নড়ছে কেন বা ব্লকটা? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমি যখন ব্লককে ঠেলছি আমি বলটা ব্লকের ওপর প্রয়োগ করছি, তাহলে এটাকে কি বলবো আমি? ক্রিয়া। হ্যাঁ স্যার, ক্রিয়া। তাহলে ক্রিয়া করা হয় বস্তুর ওপর। তাহলে আমি যখন ব্লকটাকে ঠেলছি তখন ক্রিয়াটা কার ওপর করলো স্যার? ব্লকটার ওপর। আর প্রতিক্রিয়া বলটা ব্লক কার ওপর দেবে স্যার? আমার হাতের ওপর। ধরো এখানে কোনো জায়গায় হাত রাখা আছে, তাহলে আমি দেখো ক্রিয়া করছি বলের ওপর আর প্রতিক্রিয়া পাচ্ছি হাতের ওপর। তাহলে ক্রিয়া যেহেতু ব্লকের ওপর করছি সেজন্য ব্লক তো সামনের দিকে চলে যাচ্ছে ক্রিয়ার জন্য, আর প্রতিক্রিয়া বলটা সে আমার হাতের ওপর করছে বলে আমার হাতে ব্যথা হচ্ছে। তার মানে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একটি বস্তুর ওপর প্রযুক্ত হয়ই না। দেখো, ক্রিয়া প্রযুক্ত হচ্ছে ব্লকের ওপর, প্রতিক্রিয়া প্রযুক্ত হচ্ছে হাতের ওপর। তার মানে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একটি বস্তুর ওপর প্রযুক্ত হলো না, যেহেতু আলাদা আলাদা বস্তুর ওপর প্রযুক্ত হলো সেই কারণে আমরা এখানে বলবো যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো কেটে কুটে যায় না, মানে সাম্য হয় না, বা ক্রিয়া প্রতিক্রিয়া বলের যোগ জিরো হয় না, কারণ দুটো বল আলাদা আলাদা বস্তুর ওপর কি হয়? প্রযুক্ত হয়। এটা আরো ভালো করে বুঝতে পারবা কি করে স্যার? ধরো এই জায়গাটা একটা ব্লক রেখে এখানে একটা সূচালো কিছু রেখে দিলাম, এবার তুমি হাত দিয়ে ঠেললা, বলো এই দিক দিয়ে হাত দিয়ে যদি ঠেলো ব্লকটা কি সরে যাবে? হ্যাঁ স্যার, কিন্তু তোমার হাতও লেগে গেছে। কেন? ওই হাতে লেগেছে কিসের জন্য? প্রতিক্রিয়া বলের জন্য, কারণ এটা আমাকে প্রতিক্রিয়া দিয়েছে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। মাথায় রাখবো, ক্রিয়া করা হয় বস্তুর ওপর, ফেরত পাই সেটা হচ্ছে কি? প্রতিক্রিয়া। যেমন আমরা যখন বেঞ্চে বসে আছি বা আমি এই যে দাঁড়িয়ে আছি, আমি মেঝের ওপর একটা বল প্রয়োগ করছি, সেটা কি বলতো? ওজন। হ্যাঁ না না বলো? এটাকে বলছি আমরা ক্রিয়া। তাহলে আমরা মেঝের ওপর দাঁড়িয়ে মেঝের ওপর একটা বল প্রয়োগ করছি, এটাকে বলছি ওজন। শুধু যদি এই বলটা কাজ করত আর অন্য কোনো বল কাজ না করতো তাহলে আমি আস্তে আস্তে নিচে ঢুকে যেতাম। কেন? আমার তো একটা বল কাজ করছে নিচে, সেই জন্য মেঝে আমাকে একটা প্রতিক্রিয়া বল ফেরত দেয়। তাহলে মেঝের ওপর আমরা যখন ক্রিয়া করছি তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াও হয়ে যাচ্ছে। যেমন ধরো আমরা যখন হাঁটছি, হাঁটার সময় যখন আমরা আগের পাটা দিচ্ছি সামনে ফেলছি, তখন দেখবে এই পা দিয়ে যে পাটা মাটিতে টাচ করা আছে সেটা দিয়ে একটা ক্রিয়া করছি, তবে তো এটাকে তুলতে পারছি, নাহলে তুলতে পারবো নাকি? ভালো করে বুঝবা। আমি এই যে হাঁটছি, হাঁটার সময় দেখবে আমি যখন এই পাটাকে তুলছি তখন এই পাটা কি হচ্ছে? বল প্রয়োগ হচ্ছে, তাই না? একসঙ্গে দুটো পা দিয়ে তুলে কি আমরা হাঁটতে পারবো কোনোদিনও? কেন পারবো না স্যার? কারণ ক্রিয়া প্রতিক্রিয়াটা সেখানে কাজই করবে না। তার মানে হাঁটার সময় আমরা কি করছি? মেঝের ওপর কি প্রয়োগ করছি? স্যার বল। সেই বলটা কি হচ্ছে? ক্রিয়া। এবং মেঝে আমাকে ফেরত বল দিচ্ছে বলেই আমি সামনের দিকে যেতে পারছি। যদি সেই বলটা না ফেরত দিত তাহলে আমরা সামনের দিকে যেতেই পারতাম না। যেমন তুমি জলে হাঁটতে পারবে না। কেন? জলে তুমি ক্রিয়া করলা, কিন্তু জল তোমাকে প্রতিক্রিয়া ফেরত দিতে পারবে না। যেহেতু জল তোমাকে ফেরত দিতে পারবে না প্রতিক্রিয়া, সেজন্য তুমি জলের উপর হাঁটতে পারবে না। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমরা হাঁটতে পারছি কিসের জন্য? ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি হলো? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা তোমরা তোমাদের জীবনেও খুঁজে পাবা। যেমন ধরো বন্ধুর খাতায় একটা ছোট্ট দাগ দিলে বন্ধু আমাকে এরকম দাগ দিয়ে দেবে, এদিকে যাও। তাহলে শুরু করে দিও না ক্লাসে। তো বন্ধুর ক্ষেত্রেও ক্রিয়া, আবার শুরু করে দেয়, বন্ধুর ক্ষেত্রেও ক্রিয়া প্রতিক্রিয়া আছে। শোনো কথাটা, কিন্তু সমান নয়। কেন সমান নয়? তুমি ওকে আস্তে করে টাচ করবো, তোমাকে নির্ঘাত জোরে মারবে, কখনো আস্তে মারবে না। মানে
ক্রিয়া প্রতিক্রিয়া আছে, কিন্তু সেটা সমান নয়। কি হয়? বেশি স্যার। ক্রিয়া যা করব প্রতিক্রিয়া তার বেশি পাবো। আমি যেমন কাকে এরকম আস্তে করে টাচ করলাম, তুই টাচ করলি কেন এরকম? আমি ক্রিয়া প্রতিক্রিয়া শুরু করে দিই, দেখ। যাও, চলো দিক দাও আস্তে বাবা। ঠিক আছে, তাহলে বন্ধুর ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াটা অ্যাকচুয়ালি খাটে না। আমরা আস্তে ক্রিয়া করলে প্রতিক্রিয়াটা ফেরত পেয়ে যাবো, তাই না? বেশি ফেরত পাবো। জলটা আগে খাও, নাহলে ফেলে দেবা তুমি, প্রতিক্রিয়াটা তোমার খারাপ হয়ে যাবে তখন। যাও, আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? ক্রিয়া প্রতিক্রিয়া ক্লিয়ার হলো? বুঝাতে পেরেছি? কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে সবার? কোনো সমস্যা? চলো তাহলে এই নৌকার কনসেপ্টটা কি আমি বোঝাতে পারলাম? যে নৌকার আরোহী যখন লাফ দিয়ে পারে নামে, তখন নৌকাটি পিছলে সরে যায়। বলো তো পিছনে সরে যায় কি ফোর্সের জন্য? ক্রিয়া। আর ব্যক্তিটা যখন ডাঙায় উঠে আসে সেটা কিসের জন্য? প্রতিক্রিয়া। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? এটা কি ব্যাখ্যা এবার নিজেরা লিখতে পারবো পরীক্ষায়? চলো, বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? দেখো, পাখি ওড়ার জন্য ক্রিয়া প্রতিক্রিয়া দরকার। কেমন? দেখো, একটা পাখি যখন আকাশে ওড়ে তখন কি করে? সে ডানা ঝাপটায়। এই যে ডানা ঝাপটানোর সময় সে কি করে? বায়ুর ওপর একটা বল প্রয়োগ করে। জাস্ট একটা ভাবো, কথার মানে যে কোনো যদি পাখির এরকম একটা কোনো একটা, জাস্ট আমি নর্মাল একটা পাখি আঁকার চেষ্টা করছি, যে ভাবো এরকম করে পাখি ওড়ার চেষ্টা করছে একটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই তোমরা চলো তাকাবে একটু ভাই। দেখো, আমি আঁকতে ভালো পারি না, সেজন্য এরকম অবহেলা করো না। আমি ফিজিক্সটা ভালো পারি মোটামুটি। জোকস অ্যাপার্ট, দিকে তাকাও। এবার আমার প্রতিক্রিয়াটা খারাপ হবে। হ্যাঁ, চুপ করে শোনো পড়া। যাও, তাহলে একটা পাখি যখন ডানা ঝাপটায় তখন সে বায়ুর উপর করে ক্রিয়া। তাকাবে, ডানাটা যখন ঝাপটায় তখন ক্রিয়াটা কি এই বরাবর হয়? হ্যাঁ না বলতো? তার মানে এদিকের ক্রিয়া এদিকে হচ্ছে, এদিকের ক্রিয়া এদিকে হচ্ছে। তাহলে প্রতিক্রিয়া কোন দিকে হবে? স্যার প্রতিক্রিয়াটা নির্ঘাত এইদিকে হবে আর এইদিকে হবে। হ্যাঁ না বলো? তাহলে এই দুটো প্রতিক্রিয়ার জন্য পাখি কোন দিকে সোজা চলবে? হাঁটবে এদিকে। সো এইভাবে সে হাঁটতে পারে বা এইভাবে সে উড়তে পারে। তাহলে ডানা ঝাপটানোর সময় পাখি কি করে? বায়ুর ওপর করে ক্রিয়া, এবং বায়ু পাখির ওপর কি প্রয়োগ করে? প্রতিক্রিয়া। এবং এর ফলে পাখি আকাশে উঠতে পারে। কিন্তু বায়ু শূন্য স্থানে কি নাই? বায়ুই তো নাই। তো বায়ু শূন্য স্থানে যদি বায়ু না থাকে তাহলে সেখানে প্রতিক্রিয়া বলটা আমরা পাবো না। প্রতিক্রিয়া বল যদি না থাকে তাহলে পাখি আকাশে উঠতে পারবে না। ক্লিয়ার হলো? যেমন ধরো, আমরা যখন কালী পুজোর সময় বাজি ফাটাই, তার মধ্যে একটা থাকে রকেট। তো রকেটে যখন আমরা আগুন দিই তখন দেখবে একটা নিচ থেকে গ্যাসের মতো বেরোয় এবং রকেটটা ওপরের দিকে ওঠে। তার মানে রকেটের ভেতরে এমন কিছু পদার্থ দেওয়া থাকে যেটা কি হয়? পুড়ে যায়, এবং পুড়ে গিয়ে রকেটের পেছন দিক থেকে খুব তাড়াতাড়ি জোরে তীব্র বেগ সহ বেরিয়ে আসে। তার মানে এটা কি ক্রিয়া? হ্যাঁ স্যার। অর্থাৎ রকেটের ভেতরের যে গ্যাস ছিল সেটা তীব্র বেগে বেরিয়ে আসছে, এটা হচ্ছে ক্রিয়া। সেই ক্রিয়াটা কার উপর করা হলো? বায়ুর উপর। বায়ুর উপর সেই ক্রিয়াটা রকেট করছে। আর বায়ু প্রতিক্রিয়াটা কার উপর করবে? স্যার রকেটের উপর। তার ফলে রকেটটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে রকেট আস্তে আস্তে উপরের দিকে উঠে। রকেটের কার্যনীতিকেও আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাখ্যায় করতে পারবো সাহায্যে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তাহলে ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে, ঘোড়া গাড়ির কথা ভাবো বা গরুর গাড়ির কথা ভাবো, ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে, গাড়িও কি ঘোড়াকে সেই বল দিয়ে টানে? হ্যাঁ স্যার, ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে গাড়ি কিভাবে এগোয়? এক্ষুনি কি তার উদাহরণটা দিলাম। স্যার ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে সেটা তো ক্রিয়া, তার জন্য গাড়িটা সামনের দিকে এগিয়ে যায়। আর গাড়ি ঘোড়াকে যে বলটা দেয় সেটা প্রতিক্রিয়া, তার জন্য ঘোড়ার এই জায়গাটা কি হবে? স্যার ব্যথা হয়। এইটা হচ্ছে প্রতিক্রিয়া। হ্যাঁ না বলবা? সেই জন্য দেখবে, তাকাবে শুনবে, আমি যদি কাউকে হাতে ধরে কোনো ব্লককে টানি, তাহলে আমি টানছি, তার মানে এটা ক্রিয়া করছি। এই ক্রিয়াটা কার ওপর হচ্ছে? ব্লকের ওপর। ব্লকটা সামনে আসছে আর ব্লক কি করছে? আমার উপর প্রতিক্রিয়া। সেজন্য আমার হাতে কি হবে? স্যার ব্যথা হবে। এটা প্রতিক্রিয়া বলের জন্য হয়। হ্যাঁ না বলবে প্লিজ? তার মানে আমরা একটা কথা এখান থেকে স্পষ্ট ধারণা পেলাম
যে স্যার কোনো জায়গায় শুধুমাত্র একটি বলের অস্তিত্ব নাই, ক্রিয়া থাকলে সেখানে অবশ্যই কি হবে? প্রতিক্রিয়া। তার মানে কোনো জায়গায় তুমি একটি বল প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে আরো একটি বল ফেরত পেয়ে যাবা। তার মানে ক্রিয়া করলেই সেখানে কি বল ফেরত পেয়ে যাবা? প্রতিক্রিয়া বল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার কনসেপ্টটা বুঝাতে পেরেছি পুরোপুরি ভালো করে? কোনো সমস্যা? বলবে, বলো। আমরা যখন জলের মধ্যে খুব জোরে ঘুষি মারি একটু শক্ত শক্ত ওই যে সেই জায়গায় টাইম এতটাই কম থাকে যে জলের অণুগুলো সরার সময় পায় না, তাই ওটা একটু শক্ত মতো লাগে। কিন্তু তুমি আস্তে করে মারো তাহলে সময়টা পাবে, জলের অণুগুলো সরে যেতে পারে। বুঝতে পেরেছো? সেই জন্য হঠাৎ করে কেউ ওপর থেকে ডাইভ দেওয়ার সময় যদি হঠাৎ করে জলের উপর এসে পড়ে পুরো শরীর নিয়ে, তখন তার এটা মনে হবে একটা শক্তর মতো, হ্যাঁ বুকে বেশি লাগবে। সে একই কারণ, সময় পায় না যে জলের অণুগুলো সরে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, ওটা নন নিউটনিয়ান লিকুইড, ক্লাস 9 এ পড়াবো আস্তে। ওটাকে বলা হয় নন নিউটনিয়ান লিকুইড, সেটা ক্লাস 9 এ পড়াবো। হ্যাঁ ঠিক আছে, তোমরা ইউটিউবে অনেক শর্টস দেখো আমি জানি, ক্লাসে মন দাও, এখন যেটা পড়াচ্ছি সেটা শোনো। হ্যাঁ বসো চুপ করে। আমরা কিভাবে হাঁটি আমি কি এক্ষুনি বুঝিয়ে দিলাম? তো এই হাঁটার কনসেপ্টে ক্রিয়াটা আমরা কার উপর প্রয়োগ করি? মাটি বা মেঝের উপর, আর প্রতিক্রিয়াটা মেঝে আমাদের উপর। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট পুরো? এবার পড়বো আমরা কার্য কাকে বলে। ধরো কোনো একটা ব্লক বা কোনো একটা বস্তু এখানে ছিল, তার উপর আমি একটা বল প্রয়োগ করলাম, দিয়ে সেই ব্লকটাই কি হলো? এখানে চলে এলো। এবং ধরো ব্লকটার কিছুটা পরিমাণ সরণ হলো, তাহলে কোনো একটা বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করলে যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিকে যদি বস্তুটার সরণ হয়, সরণ কাকে বলে নিশ্চয় জানো? কোনো একটা বস্তুর কোনো একটা নির্দিষ্ট অভিমুখে স্থান পরিবর্তনকে আমরা সরণ বলি। তাহলে কোনো একটা বস্তুর ওপর যদি বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে, মানে যেদিকে বলটা প্রয়োগ করছি সেই দিকে দেখো যদি বস্তুটা সরণ হয়, তাহলে বলা হয় বস্তুটা কার্য করেছে। তার মানে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা কিছুটা পরিমাণ সরে গেল, কোন দিকে? যেদিকে বল প্রয়োগ করেছিলাম সেই দিকেই, তখন বলা হয় সেই বস্তুটা কিছুটা পরিমাণ কার্য করেছে। যেমন একটা ব্লককে আমি ঠেলছি, যেদিকে ঠেলছি সরণটাও যদি সেই দিকে হয়, নিশ্চয় সরণ কাকে বলে আগের ক্লাসে জানো? যেদিকে ঠেলছি সেদিকটাই সরণ। তাহলে পরে বল ও সরণের গুণফল দ্বারা কার্যকে প্রকাশ করা হয়। সেই জন্য আমরা মাথায় রাখবো কার্য সমান বল গুণিত সরণ, এটা মাথায় রাখবো আমরা। আরো ডিটেল থিওরি আছে কিন্তু ক্লাস 9 এ পড়াবো আমরা, কোন দিয়ে, এখন 9 এ পড়াবো না। যাও অ্যাঙ্গেলের কনসেপ্টটা। তাহলে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলে সেই বস্তুটার কিছুটা পরিমাণ কি হয়? সরণ হয়। এই বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুটার যদি কিছুটা পরিমাণ সরণ হয়, তখন আমরা বলি বস্তুটা কিছু পরিমাণ কার্য করেছে। অর্থাৎ কার্য মানে হবে বল গুণিত সরণ। কার্য মানে কি হবে? বল গুণিত সরণ। তাহলে কার্য মানে কোনো একটা বস্তুকে তুমি ঠেলতে হবে, টানতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সাম কাইন্ড অফ ফোর্স। আর যদি যেই দিকে বল প্রয়োগ করছো সেই দিকেই বস্তুটার যদি সরণ হয়, তাহলে আমরা বলবো সেই বস্তুটা কিছু পরিমাণ কার্য করেছে। তাহলে আমরা কোনো বস্তুকে সারাদিন কিছু না কিছু ঠেলি, কোনো দিকে সরাই, তো কিছু পরিমাণ কার্য করছি। এবার বলো তো, আমি যদি কোনো একটা বস্তুকে ঠেললাম কিন্তু তার সরণ হলো না, তাহলে এখানে কি কোনো কার্য হবে? না স্যার, এটাকে বলা হয় শূন্য কার্য। কি বলা হয়? শূন্য কার্য। তাহলে কোনো বস্তুকে যদি আমি কোনো দিকে ঠেলি কিন্তু সেই বস্তুটার সরণ হলো না, এটাকে বলছি শূন্য কার্য। কেন স্যার? সরণ যদি শূন্য হয়, সমীকরণটার দিকে তাকাও, কার্য সমান বল গুণিত কি হয়ে যাবে? শূন্য। তাহলে কার্য সমান হয়ে যাবে শূন্য। তার মানে এটাকে বলছি আমরা শূন্য কার্য, অর্থাৎ আমরা এখানে কিছু পরিমাণ কার্য করতে পারিনি কারণ তার সরণ হয়নি। তাহলে কার্য সমান বল গুণিত সরণ। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো সমস্যা? বলবে আমাকে প্লিজ। কার্যের গাণিতিক ধারণা আমরা একটু আগেই দিলাম যে কার্য সমান কি হবে স্যার? বল গুণিত সরণ। এটাকে যদি আমরা টার্মে লিখি
কার্যকে আমরা ডাব্লু দিয়ে লিখি কেন স্যার? ওয়ার্ক। কার্যর ইংলিশ হচ্ছে ওয়ার্ক, ডাব্লু। আর বলকে কি দিয়ে লিখি স্যার? এফ। আর সরণকে এস, তাহলে ডাব্লু সমান এফ এস। ডাব্লু সমান হচ্ছে এফ ইন্টু এস, এফ এস। তাহলে এটা হচ্ছে কার্যের গাণিতিক ধারণা। আস্তে, তাহলে বলের সাথে সরণকে গুণ করলে তুমি কি পাবা? কার্য। সরণ কিন্তু মাথায় রাখবা, সরণ, বারবার বলছি। যেমন ধরো আমরা যদি এখানে একটা ছোট্ট প্রবলেম দিই, একটি বস্তুর ওপর 5 ডাইন বল প্রয়োগ করা হলো, বস্তুটির কার্য 5 আর্গ হলে সরণ কত হবে? এটা প্রশ্ন। একটা ছোট্ট অঙ্ক আমরা এখানে দেখছি যে একটা বস্তু বা ব্লক আছে কিছু, তার উপর আমরা 5 ডাইন বল প্রয়োগ করেছি, 5 ডাইন। এখন এই 5 ডাইন বল প্রয়োগ করার ফলে তার কিছু পরিমাণ সরণ হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়, এবং তাই কিছু কার্য করেছে। কত কার্য করেছে স্যার? 5 আর্গ। তাহলে তার সরণ কত? তাহলে আগে লিখে নি স্যার বল কত, না তো বল হচ্ছে 5 ডাইন, আর কার্য কত স্যার? 5 আর্গ। আমাকে বার করতে কি দিয়েছে স্যার? সরণ। আমরা কি জানি? কার্য সমান বল গুণ সরণ। তাহলে এখানে সরণ সমান কার্য বাই বল। তাহলে কার্য হচ্ছে 5, বল হচ্ছে 5, তাহলে কেটে গেল 1। এবার দেখো 1 মিটার হবে না 1 সেন্টিমিটার হবে? কি লিখবো? সেন্টিমিটার। কেন? সিজিএস পদ্ধতিতে আছে, হ্যাঁ না বলবে? তাহলে স্যার উত্তরটা হবে 1 সেমি সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে আছে বলে সেমি, ইআরজি আর্গ ওটা পরে বোঝাচ্ছি। তাহলে এইভাবে আমরা ছোটখাটো অঙ্কগুলোকে এখানে করতে পারবো। ক্লিয়ার? তাহলে কার্যের গাণিতিক ধারণা নিশ্চয় বুঝতে পেরেছো ব্যাপারটা কি, কিভাবে আমরা অঙ্ক টঙ্ক করতে পারবো, এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার? কোনো সমস্যা বলবে আমাকে প্লিজ। চলো চটপট। 5 ইআরজি আর্গ, ইআরজি আর্গ হলে সরণ কত? হলে সরণ কত? না, তাহলে এই হচ্ছে গল্প, তাই তো নাকি? পাঠালাম, হয়েছে? চলো কার্যের একক চলো পড়ি। তাহলে কার্যের একক, কার্যের যদি সিজিএস একক দেখো, তাহলে সিজিএস একক এক্ষুনি বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে কত? আর্গ। সেটাকে আমরা বাংলায় যদি লিখি তাহলে এরকম ভাবে লিখবো আ গয়রেপ, ইংলিশে লেখাটাই ভালো, ইআরজি আর্গ। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি হলো স্যার? আর্গ। আর কার্যের যদি আমরা এসআই পদ্ধতিতে একক দেখি, তাহলে সেই এসআই পদ্ধতিতে একক হবে জুল, তাকে আমরা ক্যাপিটাল জে দিয়ে লিখতে পারবো। তো জুল হচ্ছে বিজ্ঞানীর নাম, জেমস প্রেসকট জুল, তার নামানুসারেই এখানে জুল এককটাকে নেওয়া হয়েছে। তাহলে কার্যের সরি সিজিএস একক হচ্ছে আর্গ আর এসআই একক হচ্ছে জুল। যেমন আমরা একটু আগে দেখেছিলাম, তাহলে কার্যের যদি 1 আর্গ হয় তাহলে বলের জায়গায় কি লিখবো? 1 ডাইন, আর সরণের জায়গায় লিখবো 1 সেমি। সেজন্য আমরা এখান থেকে লিখতে পারবো কি স্যার? 1 আর্গ মানে হবে 1 ডাইন গুণিত 1 সেমি। হ্যাঁ না বলো? কেন স্যার? ফর্মুলা কি? ডাব্লিউ সমান কি ছিল? এফ গুণিত এস। ডাব্লিউর একক যদি আর্গ হয়, ফোর্সের একক কি হবে? ডাইন, আর সরণের একক কি হবে? সেমি। তাহলে 1 আর্গ সমান হবে 1 ডাইন গুণিত 1 সেমি। তেমনি যদি 1 জুল লিখতে চাও, এবার নিজেরাই পারবা, ডাইনের জায়গায় কি লিখবা? নিউটন, সেমির জায়গায় কি লিখবা? মিটার। তাহলে এইটা মাথায় রাখতে পারো তোমরা। তো স্যার 1 আর্গ সমান হবে 1 ডাইন পার সেমি, আর 1 জুল সমান হবে 1 নিউটন পার মিটার। 1 নিউটন সমান যেমন ছিল 10 টু দি পাওয়ার 5 ডাইন,
সেই রকমই এদের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 জুল সমান 10⁷ আর্গ। তো স্যার 1 জুল সমান 10⁷ আর্গ, এটা হচ্ছে তাদের গল্প। তো 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো, তাহলে 1 জুল হচ্ছে 10⁷ আর্গ। তাহলে কার্যের সিজিএস একক আমরা মোটামুটি বুঝালাম, কার্যের এসআই একক মোটামুটি বুঝালাম, এদের সম্পর্ক বুঝালাম। এর অভিকর্ষীয় এককও হয়, আর জেনে লাভ নাই। যদি বলো আমি জাস্ট বলে দিচ্ছি, সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেমি, আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম মিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক আসবে না কোনোদিনই, গ্রাম সেমি, আর এসআই একক হচ্ছে কিলোগ্রাম মিটার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এই হলো কার্য, কার্য মানে বল গুণিত সরণ। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমরা কার্য দেখছি কি কি বিষয়ের উপর নির্ভর করে। কার্য নির্ভর করছে এক, বলের মানের উপর। দেখো, বলের মান যদি বৃদ্ধি পায় কার্যের মান কি হবে স্যার? বাড়বে। হ্যাঁ না বলো? কোন একটা বস্তুকে তুমি অল্প বল দিলে যা কার্য হবে, বেশি বল দিলে বেশি কার্য হবে স্যার। তো বলের মান যদি বাড়ানো হয় কার্যের মানও কি হবে স্যার? বাড়বে। 2 নম্বর, যদি সরণ বৃদ্ধি পায় অর্থাৎ সরণের মান বেড়ে যায় তাহলে কার্যের মান বাড়বে, অর্থাৎ বল প্রয়োগে যদি বস্তু সরণ বাড়ে তাহলে কার্যের পরিমাণও বাড়বে। আর কিসের উপর নির্ভর করে? 3 নম্বরটা একটু মাথায় রাখবা, বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণের উপর প্লিজ একটু দেখবে। তাহলে এই 3টি বিষয়ের উপর নির্ভর করে তাকাবে। ধরো কোন একটা বস্তুকে বল প্রয়োগ করা হলো এই দিকে আর সরণ হলো এই দিকে, যত এই কোণটা কম হবে কার্য তত বেশি হবে, আর এই কোণটা যত বেশি হবে কার্য তত কম হবে। তার মানে এই কোণ যত কম হবে কার্য তত বেশি হবে, কোণ যত বেশি হবে কার্য তত কম হবে। দেখা গেছে যদি বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায় কার্য শূন্য হয়ে যায়। তাহলে বল, আমি স্টার দিয়ে একটা কথা লিখে রাখছি, বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কার্য শূন্য হয়। এই বলকে কার্যহীন বল বলে। তাহলে স্যার কার্যহীন বল কাকে বলে? যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেলে স্যার কার্য কত হবে? শূন্য হবে না। এটা ক্লাস 9-এ পড়াবো। বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় সেই বল কোনো কাজ করতে পারে না, সেই বলের দ্বারা কোনো কার্য হয় না, একে বলা হয় কার্যহীন বল। একে বলা হয় কার্যহীন বল। হবে 90 ডিগ্রি হলে হবে না? বলো, বোঝাবো বোঝাবো বোঝাবো। এত ক্লিয়ার হয়েছে? কোন সমস্যা? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কার্য শূন্য হয়। ক্লিয়ার হয়েছে? মধ্যবর্তী কোণের উপর, যেমন ধরো তাকাবে, যেমন ধরো কোন একটা ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে, ভাবো জাস্ট একটা সুটকেস নিয়ে এক ব্যক্তি হাঁটছে সামনের দিকে। বলো এই সুটকেসের সরণ কি সামনের দিকে হচ্ছে? হ্যাঁ না বলবে প্লিজ। এবার বলো তো সুটকেসের সরণ সামনে হচ্ছে। পৃথিবী সুটকেসটাকে কি তার ওজন বল দিয়ে টানছে? হ্যাঁ না বলো তো। গ্র্যাভিটেশন। তো পৃথিবী এই সুটকেসকে দেখো সোজা নিচের দিকে টানছে, আর আমার সুটকেসের সরণ হচ্ছে এদিকে। এদের মধ্যবর্তী কোণ কত হবে স্যার? 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে পৃথিবীর আকর্ষণ বল বা এই ওজন বল এখানে কি হয়ে যাচ্ছে? কার্যহীন বল। হ্যাঁ না বলো। এই ওজন বলটা হচ্ছে কার্যহীন বল। বুঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এক ব্যক্তি সুটকেস নিয়ে যদি হাঁটে তাহলে পৃথিবী কি ওই সুটকেসের উপর কোনো কাজ করছে না স্যার? পৃথিবীর আকর্ষণ বল সেই সুটকেসের উপর কি হয়ে যাচ্ছে? কার্যহীন বল হয়ে যাচ্ছে। তাহলে পৃথিবী না, তুমি কাজ করছো, পৃথিবী করছে না। বারবার বোঝো ব্যাপারটা, কাজটা তুমি করছো, পৃথিবী করছে না।
আমি এখানে পৃথিবীর সাপেক্ষে কথাটা বলছি, কারণ এখানে পৃথিবী, তুমি তো কাজ করছো রে বাবা, আমি তো তোমার কথা বলছি না একবার, আমি কি একবার বলেছি তুমি কাজ করছো না? আমি বলছি পৃথিবী সুটকেসের উপর কোনো কাজ করছে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কার্যহীন বল যদি বুঝতে পারো ভালো, না হলে কোনো ব্যাপার নাই ভাই, তোমাদের সিলেবাসে নাই, চিন্তা করো না। বুঝতে পেরেছো কি ব্যাপারটা? শূন্য কার্যটা বুঝেছো তো? কি জিনিস স্যার? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি স্মরণ কত হয়ে যায় স্যার? শূন্য, তাহলে কাজ হয় না, এটাকে বলা হয় শূন্য কার্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এটা কি পুরো বুঝতে পেরেছো? চলো, শূন্য কার্য কি আমি এক্ষুনি বুঝিয়ে দিলাম। কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করার ফলেও সেই বস্তুটার কোনো স্মরণ না হয়, তাহলে সেই রকম কার্যকে বলা হয় শূন্য কার্য। যেমন একটা দেওয়ালকে তুমি ঠেলছো আজীবন, তুমি কোনোদিনই সেখানে কার্য করতে পারবে না, শূন্য কার্য। যেমন যারা পড়াশোনা করে না বাড়িতে, তার বাবা মা সারাদিন চিল্লাচ্ছে পর পর পর, মা বাবা শূন্য কার্য করছে, কোনো কাজই করছে না সেই বল, তাই না? মা বাবা শুধু চিৎকারই করছে, এই দেওয়াল ঠেলছো, তাকাও এদিকে। হয়েছে এতদূর? বুঝতে পেরেছো? চলো, শক্তি কাকে বলে? এই যে আমরা কাজ করছি, এত এই যে কার্য করছি, এই কার্য করতে পারছি কেন? হোয়াই? একটু ভাবো তো, জাস্ট ভাবো যে আমি বাড়ি থেকে সকালবেলায় উঠছি, ঘুম থেকে উঠে এখানে পড়াতে চলে আসছি, দুটো ব্যাচ পড়াচ্ছি, আবার সন্ধ্যাবেলায় এসে পড়াচ্ছি, আমি এত কিছু করছি, এগুলো তো সব কাজ করছি, সবই তো কাজ। এই যে মুখে কথা বলছি, এটা তো কাজ হচ্ছে, কারণ মা এই পেশিগুলো কি হচ্ছে আমার, নড়াচড়া করছে, এগুলো কাজ হচ্ছে সব, তাহলে এগুলো সব কাজ করছে। সেই কাজের যোগান আসছে কি করে? হাও? তার জন্য আমি একটা জিনিস করি, সেটা কি? খাই, খাবার খাই। এই খাবারটা খেলে পরে আমি কাজ করতে পারি। দেখবে একদিন যদি না খেতে দেওয়া হয়, যেদিন উপোস করা হয়, তখন দেখবে কাজ করতে ইচ্ছে করে না। দেখবে মা, বাবারা তো উপোস করে না, মা করে, মা যদি দেখবে কোনো সময় উপোস করে কখনো, ঠিক আছে, তখন দেখবে কি হয়, যে সে আর বিকেল বেলায় কাজ করার ইচ্ছে থাকে না, পারে না, কারণ সারাদিন কিছু খায়নি। তোমাকে যদি একদিন খেতে না দেওয়া হয় বা দুদিন খেতে না দেওয়া হয়, তাহলে তোমার শরীর দেখবে খারাপ করছে, ভালো লাগছে না, মনে হবে না বিছানা থেকে আর উঠি, মনে হয় পড়েই থাকি। কিন্তু খেতে দিলে কি হবে? আবার মনে হবে হাঁটাচলা করি, লাফালাফি করি, এগুলো করতে ইচ্ছে করবে। তার মানে এই যে আমরা কার্য করছি, সেটা সামহাউ সেই খাবার থেকে পাওয়া কিছু থেকে। এবার খাবার থেকে পাওয়া কিছু মানে কি স্যার? এই যে আমরা কোনো কিছু খাবার খাই, সেই খাবারটা শরীরে কি হচ্ছে, গিয়ে টুকরো টুকরো ছোট ছোট কণায় ভেঙে যায়, সরল খাবারে পরিণত হয়, সেটা আমাদের পেট করে, এবং সেগুলো আমাদের ক্ষুদ্রান্ত্রে গিয়ে শোষিত হয়, শোষিত হয়ে সেগুলো রক্তের সঙ্গে মিশে যায়, এবং রক্ত কি করে, সেই খাবারগুলোকে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেয়। আমাদের দেহে যে কোষ আছে, এবার সেই কোষের মধ্যে বিশেষ একটা অঙ্গাণু আছে, তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওই খাবারের কণাগুলো যায়, এবং তারা কি করে, সেখান থেকে শক্তি উৎপাদন করে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়, পাওয়ার হাউস অফ এনার্জি, এই সেল। তো ওই মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করছে, এবং সেই শক্তিটাই আমরা কি করছি, কার্যে রূপান্তরিত করছি। তার মানে আমরা কার্য করতে পারছি যার জন্য, সেটা হচ্ছে কিসের? শক্তি। সেই জন্য শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। অর্থাৎ যেটা ছাড়া আমরা কাজ করতে পারবো না, সেটা হচ্ছে কি? শক্তি। তাহলে কোনো বস্তুর মধ্যে যদি শক্তি না থাকে, সে কাজ করতে পারবে না, সেজন্য আমরা বলবো কার্য করার সামর্থ্যকেই কি বলা হয়? শক্তি। কার্য করার সামর্থ্যকেই আমরা বলবো শক্তি। যেহেতু কার্য করার সামর্থ্যকেই শক্তি বলছি, তাই কার্য আর শক্তির একক প্রায় একই। সিজিএস এ আর্গ হতে পারে, আবার কখনো ক্যালোরিও হয়। বলো তো ক্যালোরি কার একক? তাপ, কারণ তাপ এক প্রকারের শক্তি। দেখো মিলে গেল, দেখো। তাই কার্য শক্তিতে এবং শক্তি কার্যে রূপান্তরিত হতে পারে স্যার। তাই কার্য করার সামর্থ্যকে আমরা কি বলছি? শক্তি। এবং শক্তির একক আর কার্যের একক প্রায় সেম, এসআই তো সেম। এসআই পদ্ধতিতে শক্তির একক জুল, আর কার্যের একক কি হচ্ছে স্যার? জুল। কিন্তু সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি হয়? আর্গ। সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্গ হতে পারে, ক্যালোরিও হতে পারে, এটা ডিপেন্ড করছে। তাহলে শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। যেটা ছাড়া তুমি কি করতে পারবে না, কাজ করতে পারবে না, তাকে বলা হয় শক্তি। প্রকৃতিতে শক্তি কি কি রূপে থাকে? বিভিন্ন রূপে থাকে। কোন একটা স্থির বস্তুর মধ্যে যে শক্তি থাকে, তাকে বলে স্থিতি শক্তি।
কোনো গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি থাকে গতিশক্তি থাকে। যেমন বায়ুর মধ্যে আছে বায়ু শক্তি, জলের মধ্যে আছে জলর জোয়ার ভাটা শক্তি, ওখানেও গতিশক্তি আছে। এছাড়া হতে পারে কি ভাইব্রেশনাল এনার্জি, কম্পন শক্তি, কণাগুলো কাঁপছে। শব্দ দিয়ে কথা বলছি, শব্দ শক্তি। যেমন পরমাণুর ভিতরে শক্তি আছে পারমাণবিক শক্তি, এরকম ভাবে বিভিন্ন শক্তি আছে। আলো জ্বলছে আলোক শক্তি। এরকম ভাবে প্রকৃতির বিভিন্ন রূপে শক্তি ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা সেই শক্তিগুলোকে ইউজ করি। তবে আমরা সব থেকে বেশি যে শক্তিটা ব্যবহার করি তার নাম কি বলতো? তড়িৎ শক্তি। হ্যাঁ না বলবা? পরিবেশ বান্ধব শক্তি। তড়িৎ শক্তি সব থেকে বেশি ব্যবহার করি, এবং আমরা তাপ শক্তিকেও খুব বেশি পরিমাণে কাজে লাগাই। তাপ শক্তির সাহায্যে রান্না করি, সব রকম কাজ তাপের মাধ্যমে হয়। সো শক্তি প্রকৃতিতে বিভিন্ন রূপে বিদ্যমান, বিভিন্ন রূপে শক্তি প্রকৃতিতে উপস্থিত আছে। শ্বাস প্রশ্বাসের সময় আমাদের দেহ কিভাবে কাজ করে? তাই যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই, দেখো যখন আমরা যখন আমরা প্রশ্বাস নিই, তখন দেখো আমাদের এই যে পিঞ্জরাস্থি আছে এগুলো কি প্রসারিত হয়, তাই না? প্রসারিত হয়। তার মানে এগুলো যখন প্রসারিত হচ্ছে, তোমার কি মনে হয় এগুলোর একটু স্মরণ হচ্ছে না? হ্যাঁ না বলো? তো স্মরণ হয়ে গেলে এগুলো কি হয়ে যাচ্ছে স্যার? কার্য করছে। তাহলে এই কার্যটা করার জন্য সামর্থ্য কে দিচ্ছে? শক্তি। যদি তুমি বেশি খাবার না খাও, শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, মরে যাবা। খেতে না দিলে মরে যাবো তো। হাসছে এলো, বলছি খেতে না দিলে মরে যাবে, হাসছে। যাও, হয়তো ভালোই ভাবছে যে না খেতে দিলে মরে গেলে ভালো, পড়তে তো হবে না। যাও, তাহলে আমরা যখন প্রশ্বাস নিই তাকাবে, তখন আমাদের এই পিঞ্জরাস্থি গুলো কিছুটা পরিমাণ দেখো স্মরণ হয়, এবং স্মরণ হওয়ার ফলে এগুলো কিছু পরিমাণ কার্য করে, এবং এই কার্যের জন্য আমাদের দেহ কিছু পরিমাণ শক্তি সবসময় জমা রাখে। যেমন হৃৎপিণ্ড সবসময় কি হচ্ছে? একটা বিট রিদমে কি হচ্ছে? ধুকপুক ধুকপুক করছে অল টাইম। কি জানি এটার উপয়োগ অনেকদিন ধরে হচ্ছে না, বোধ হয় আজ হবে মনে হচ্ছে। কান ধরে উঠবোস করিও শান্তি হয়নি ছেলে মেয়েদের, আজ হবে। অমন চক্রবর্তী রেডি থেকো। হ্যাঁ আমন, যাই হোক, যেটা বলছিলাম, তাহলে প্রশ্বাসের মধ্যে আমরা কি করছি? কার্য করছি। তাহলে এই কার্যের যোগান পাচ্ছি কোথা থেকে স্যার? শক্তি থেকে। কারণ শক্তি যদি দেহের মধ্যে না থাকে তাহলে এই কাজ আমরা করতে পারবো না। যেমন আমরা হাঁটছি, এই হাঁটার জন্য কি স্মরণ হচ্ছে? হ্যাঁ স্যার, কারণ দেখো এগুলো এই যে সরছে নড়ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সরছে নড়ছে, এগুলো প্রত্যেকটা কাজ। এই কাজগুলো করার জন্য আমাদের দেহ আমাকে শক্তি প্রোভাইড করছে। যদি শক্তির পরিমাণ কমে যায়, দেখবে হাত পা নড়াতেও ইচ্ছা করে না, তাই না? ভালো লাগে না। কেন বেঞ্চে লিখছো বাবা? খাতা আছে তার জন্য। তো আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়ও কি করছি? কাজ করছি। কারণ সেক্ষেত্রে দেহ কিছু শক্তি বরাদ্দ রেখেছে, যেটা কি হচ্ছে? আমাদের কার্যের জন্য ব্যয়িত হচ্ছে। তাহলে এখানে শক্তি কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে স্যার? কার্যে। তাহলে শক্তি কার্যে, কার্য শক্তিতে সবসময় রূপান্তরিত হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাসের সময় আমাদের দেহ কিভাবে কার্য করে, আই হোপ বুঝাতে পারলাম। অল টাইম মাথায় রাখবা, শক্তি কার্যে, কার্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন ধরো আমি যখন হাত ঘষছি এরকম ভাবে, তাহলে আমি এখানে একটা বল প্রয়োগ করছি, কার্য হচ্ছে। কার্যের ফলে এখানে কি উৎপন্ন হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে, শব্দ শক্তি তৈরি হচ্ছে। তাহলে এইভাবে কার্য শক্তিতে এবং শক্তি কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে স্যার? কার্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো এবার কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখি, এটা একটা অঙ্ক মতো আছে বলে আমি নিজে করাবো। দেখো, একটি স্থির বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো। স্যার 5 নিউটন বল মানে এটা কি এফ? হ্যাঁ না বলো স্যার? স্যার 5 নিউটন বল মানে এটা হচ্ছে এফ। আর ত্বরণ দিয়েছে, ত্বরণকে কি দিয়ে লিখি আমরা? এ। হ্যাঁ না বলবা? এটা এ। আর কি বার করতে বলেছে? ভর। কি বার করতে বলেছে? ভর। ভর মানে কি? এম। আমরা কি জানি স্যার? এফ সমান এম এ। এফ সমান এম এ। তাহলে বলো এ বার, এম বার কত দিয়েছে? তাহলে এম সমান কত হবে স্যার? এফ বাই এ। তাহলে এফ কত? এফ হচ্ছে 5 আর এ হচ্ছে কত? 2। 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5, এককটা নিশ্চয়ই কি হবে? কেজি। 2.5 কেজি।
ক্লিয়ার হয়েছে? তাহলে 2.5 কেজি এটা হচ্ছে আমাদের বল। ক্লিয়ার? বুঝতে পারলাম সবাইকে? কোনো সমস্যা? ক্লিয়ার হয়েছে সময় গতির চ্যাপ্টারটা? চলো নেক্সট কোশ্চেন দেখি। আমান দাঁড়াও, বলো পরের কোশ্চেন। এটা হয়েছে, সবার বুঝতে পেরেছো? সোজা হয়ে দাঁড়াও, বলো এটা কি হবে? ওকে বলতে দেবে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে কোন রাশিটি পরিমাপ করা যায়? কি বলেছি? ভরবেগ পরিমাপ করা যায়। বসো, আগে প্রশ্নটা পড়ো। বলছে পরিমাপ করা যায়। কি বলেছিলাম? বলের পরিমাপ, মনে পড়ছে? তাহলে আমরা বলকে পরিমাপ করতে পারবো। ভরবেগের কি পেয়েছিলাম? ধারণা পেয়েছিলাম। সেজন্য যখনই পরিমাপ কথাটা বলবে সব সময় বলবে বল। তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যার পরিমাপ করতে পারবো সেটা হবে কি? বল। তুই দাঁড়া। ক্লিয়ার আছে এত পর্যন্ত? চলো এটা কি হবে বলো? এসআই পদ্ধতি কার্যের একক বা কাজ। আস্তে ওকে বল। সেইটা নিউটন একক হয়। দাঁড়াও, এইটাই শেখালাম এতক্ষণ ধরে ক্লাসে আমি। বস, এস কি অন্য কিছু হবে? এসআই পদ্ধতিতে কার্যের একক কি হবে? ক্লাসটা শোনো মন দিয়ে ভাই। কি হয়েছে? এসআই পদ্ধতিতে কার্যের একক বা কাজের একক বল। এটা কাজকে তুই বল পড়েছিস? কেন ভাবলি কেন বল? ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? বুঝাতে পেরেছি? এই তুমি দাঁড়াও, বলো এটা কি হবে? কার্য কখন হয়? বলো কি হবে? তুমি তো হাত তুলছিলা। পড়তে দাও, পড়নি এখন হাত তুলছো, বসো। এ, তাহলে কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলেই কি কার্য হবে? না স্যার, যদি সরণ না হয়। বসো। বল প্রয়োগ করলেও প্রয়োগ বিন্দু সরণ না হয় তাই তো কার্য হবেই না। কোনটি নয় নয়, তাহলে এই অপশনটা হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে একটা কথা, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, কিন্তু যেন কোনটা কত না হয়, কোনটা যেন 90 ডিগ্রি না হয়, তাহলেই ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝাতে পেরেছি? চলো, কোশ্চেনটা ভালো ছিল। হবে, কোনো ব্যাপার না। 90 ডিগ্রি হলে হবে না, ক্লাস 9 ছাড়া বুঝাতে পারবো না এখন না। কোনো মাত্র 90 ডিগ্রি হলে হবে না। 90, 370 এরকম হলে হবে না। যাও 270, সরি। ক্লিয়ার আর দূর পর্যন্ত? কোনো সমস্যা? বুঝতে পেরেছো? তুমি বলো। লাস্ট দেওয়া আছে। হ্যাঁ, কার্যের পরম একক কি হবে? ভেবে চিন্তে বলবে, প্রশ্ন পড়ো ভালো করে। আস্তে। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক মানে যে এককটা পড়িয়েছি কি হবে? আস্তে ওকে বলতে দাও। কি হয়েছে? কি হবে? হাত কাউকে তুলতে হবে না, বস। পড়া শুনেছো? কেন পড়া শোনোনি কেন ক্লাসে? কি ব্যাপার? এখানে বসে ক্লাসে কি করছো তাহলে? এখনই তো এগুলো সব পড়লাম, সেটা হচ্ছে কি হবে? আর হবে। দেখো বসো, শুধু আর হবে না। দেখো তাকাবে, আমরা বলেছিলাম কার্য মানে কি? তাকাবে একটু। বল গুণিত সরণ। কার্যের একক যদি আর্গ হয় তাহলে 1 আর্গ সমান বলের একক কি হয়? 1 ডাইন, আর সরণের একক 1 সেমি। তাহলে ডাইন সেমি মানেও কি আর্গ? ডাইন ইন্টু সেমি মানেও কি আর্গ? তার মানে ডাইন সেমিটাও হচ্ছে কার্যের একক, আর্গ হচ্ছে কার্যের একক। তাহলে অপশন ডি, বি এবং সি উভয়ই হবে। আমি কি এটা মনে হয় একটু আগে করিয়েছিলাম? এই দেখো, তাকাও, ওই দেখো, দেখতে পেয়েছো চোখে? ক্লাসগুলো মন দিয়ে করছো না তোমরা, তার মানে এতো ঘুমাচ্ছ? কি হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, কি হয়েছে নাকি? তাহলে অপশন ডি হবে, বি এবং সি উভয়। সেকেন্ড টার্মের সিলেবাস তোমাদের শেষ হয়েছে।